সবাই জেগে যাবে। তুই থাক, আমি আসছি। বলেই নিজের ঘর থেকে বেরিয়ে ইচ্ছের ঘরের দিকে চলে যায়। কাজটা খুবই স্পর্শকাতর। ধীর পায়ে ধূসর ইচ্ছের ঘরের দিকে এগিয়ে চলে। প্রতিটি পদক্ষেপ যেন ঘরটির নীরবতা ভাঙছে। তার অদৃশ্য উপস্থিতি সবার অগোচরে। আলতো হাতে দরজার নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করে ধূসর, যেন কোনো শব্দ না হয়। সব কিছু শান্ত ও নিস্তব্ধ থাকে। ঘরটি পুরোপুরি ঘুমন্ত, তবে ডিম লাইটের হালকা আলো ফিল্টার হয়ে ইচ্ছের মুখে পড়ছে। মুখের কোণে এক মৃদু হাসি, চোখের পাতার নিচে ছায়ার মতো কোমল রেখা। সব কিছুই যেন স্বপ্নের মতো স্পষ্ট আলোতে। পাশেই সাদা খরগোশটাই ঘুমিয়ে থাকে। ধূসর ইচ্ছের কাছে এসে বসে। চোখের মধ্যে একটি অদ্ভুত সংবেদনশীলতার ফুটে ওঠে। পোড়া হাতটি মৃদু করে টেনে নিজের কোলের উপরে তুলে নেয়। অপর হাতের পকেট থেকে মলম বের করে, কিন্তু মলম লাগানোর আগে ধূসর তার ঠোঁট দিয়ে ইচ্ছের পড়া জায়গাটি ছুঁয়ে দেয়। একের পর এক চুমু, প্রতিটি চুমু যেন সেই ক্ষতিপূরণের প্রতীক। ধূসরের স্পর্শে সকল বেদনা মিলিয়ে যায়। মৃদু এবং সাবধানীভাবে ইচ্ছের হাতের প্রতি যত্ন প্রতিফলিত হয়। এরপর ধীরে ধীরে মলমটি হাতে নিয়ে খুব যত্ন করে সেই পোড়া জায়গায় লাগিয়ে দেয়, যেন কোনো অতিরিক্ত স্পর্শ বা উত্তেজনা না হয়। মলমটি ত্বকে ঠান্ডা প্রভাব ফেলে। ধূসর একটু ঝুঁকে ইচ্ছের কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই ছোট্ট স্পর্শে ইচ্ছের সারা শরীর একটা অদ্ভুত শিহরণ আনে। ঘুমের মধ্যে কেঁপে উঠে ইচ্ছে। তারপর কানে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসি মতি বানুন আম্মু। ড্রয়িং রুমে বসা রফিক সাহেব ধূসরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তাহলে ধূসর বিকেলে সবাই রওনা দিচ্ছে, তুই যাচ্ছিস না? ধূসর গা এলিয়ে সোফায় বসে আনমনে মোবাইল স্ক্রল করছিল। মাথা না তুলে লিনলিপ্ত কণ্ঠে বলল, অফিসের অনেক কাজ জমে আছে, যেতে পারছি না। রফিক সাহেব চোখ কুঁচকে তাকালেন। কাজের তো শেষ নেই। কোম্পানিটা তোর বাপ চাচার, মনে রাখিস, ছুটি চাইলে পাবি। তবে এখন হুট করে অফিসের কাজ, কিসের এত কাজ? ধূসর কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসে। অনেক জরুরি ক্লায়েন্ট মিটিং আছে চাচ্ছু, যাওয়া সম্ভব না, পরে গিয়ে তোমাদের সাথে জয়েন করব। পাশেই ইয়ানেত সাহেব গম্ভীর মুখে বসেছিলেন। তিনি আগেই বলে দিয়েছিলেন তার হাঁটুর ব্যথা বেড়েছে, তিনি যেতে পারবেন না। কিন্তু রফিক সাহেব নিজের ভাইকে রেখে এক পাও কোথাও যাবেন না। আমি একা যাব না, তুমি যদি না যাও তাহলে আমিও থাকবো। রফিক সাহেব দৃঢ় কণ্ঠে বলেন। এই নিয়ে দু ভাইয়ের মাঝে ছোটখাটো এক তর্ক বেঁধে যায়। ইয়ানেত সাহেব বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ঠিকই আছেন। সবাই যেন নির্দ্বিধায় যায়, কিন্তু রফিক সাহেব কিছুতেই রাজি হচ্ছে না। এমন খুনসুটি দেখে মুখ টিপে হাসছেন হৈমন্তী আর রোকসানা। দীর্ঘদিনের অভ্যস্ত দৃশ্য এটি, যেখানে দু ভাই একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারে না। সোফার এক পাশে ঈশিতা আর ইচ্ছে বসে এই দৃশ্য উপভোগ করছে। তাদের ব্যাকপ্যাকিং অলরেডি শেষ। ইচ্ছে হাসি মুখে ঈশিতাকে কুনোই দিয়ে গুঁতো মেরে বলল, দেখেছিস, আব্বু আর বড় আব্বু আবার শুরু করলো। ঈশিতা মাথা নেড়ে মৃদু হাসে। তুই কি ভাবিস শেষ পর্যন্ত কার জিত হবে? অবশ্যই আব্বুর। ইচ্ছে বলে আত্মবিশ্বাসী কণ্ঠে, আব্বু তো শেষ পর্যন্ত যাবেই। বড় আব্বুকে জোর করে নিয়ে যেতে হলেও নিয়ে যাবে। বাড়ির সবার মধ্যে এখন ব্যস্ততা চলছে। সবাই যে যার ঘরে চলে গেছে রেডি হওয়ার জন্য। কিন্তু লিভিং রুমে তখনও বসেছিল ইচ্ছে। নানুবাড়ি যাওয়ার আনন্দের সাথে মিশেছিল এক অজানা উত্তেজনা। কিন্তু হঠাৎ করেই পাশ থেকে এক উষ্ণ উপস্থিতি অনুভব করে ইচ্ছে। ধূসর এক দৃষ্টিতে পুরো ঘর জুড়ে চোখ বুলিয়ে নিয়ে নিঃশব্দে ইচ্ছের একদম গা ঘেঁষে বসে পড়ে সোফায়। ইচ্ছে হতভম্ব হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে। এতটা কাছে ধূসর সাধারণত আসে না, অন্তত অন্যদের সামনে নয়। ধূসর একটুকু সময় নষ্ট না করে ইচ্ছের কোমর জড়িয়ে নিজের দিকে মুখ ফিরিয়ে আনে। এক হাত দিয়ে ইচ্ছের মুখ উঁচু করে ধরে, নরম গভীর কণ্ঠে শুধায়, না গেলে হয় না? ইচ্ছে ধূসরের এই আচরণে আরো বেশি লজ্জায় পড়ে মাথা নিচু করে ফেলে। হাতের আঙ্গুলগুলো অসহায়ভাবে একটার সাথে আরেকটা জড়াতে থাকে। ভাইয়ার বিয়ে না গেলে অনেক কিছু বাদ যাবে যে। ফিস ফিস করে বলে ইচ্ছে। ধূসর একটুক্ষণ নীরব থেকে ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটিয়ে, আমাকে রেখে যাবি?
ইচ্ছে হঠাৎ মুখ তুলে তাকায় ধূসরের চোখে, একটা অন্যরকম দৃঢ়তা, যেন সে সত্যি চাইছে না ইচ্ছে তাকে ছেড়ে যাক। এক মুহূর্ত চুপ থেকে ইচ্ছে মৃদু কণ্ঠে বলে, আপনিও চলুন সাথে। ধূসর এক মুহূর্ত ইচ্ছের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ধূসর এক গাল হালকা হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার কাজ শেষ হলে চলে যাব, তবে আমাকে রেখে যাওয়ার শাস্তি সুদে আসলে ফেরত পাবি ইচ্ছেময়ী। আর একটু কাছে টেনে নেয় ইচ্ছেকে, তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে, অপেক্ষা করিস। ইচ্ছে কিছু বলতে গিয়েও যেন থমকে যায়, এক অজানা শিহরণে বুক কেঁপে ওঠে সপ্তাদশীর। ধূসর ধীর পায়ে উঠে দাঁড়ায়, আরেকবার ইচ্ছের দিকে তাকিয়ে নিয়ে সোজা সিঁড়ির দিকে হাঁটা দেয়। ইচ্ছে চুপচাপ বসে থাকলেও বুকের ভেতর ধুকভুক ধুকভুক শব্দ আরও বেড়ে যায়। ধূসরের কথার অর্থ বুঝতে চেষ্টা করছিল, কিন্তু মাথার ভেতর যেন সব কিছু তোলগোল পাকিয়ে যায়। দূরের দেওয়ালে লাগানো আয়নায় চোখ পড়ল ইচ্ছের, নিজের মুখটা দেখে চমকে উঠে। রক্তিম গাল, উজ্জ্বল চোখ আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ধূসর কি বলল? অপেক্ষা করতে। বিকেলে দুটো গাড়ি করে সবাই রওনা হয়। বাড়ির সামনে ধুলোর আস্তরণ জমতে শুরু করে চাকার ঘড়িতে। হৈমন্তী আর রোকসানা ব্যস্ত চোখে দেখে নিচ্ছিলেন সব ঠিকঠাক হলো কিনা। রফিক সাহেব আর ইয়ানেত সাহেব নিশ্চিন্ত মনে গাড়িতে বসেন। ঈশিতা শেষ মুহূর্তে তারা দিয়ে ব্যাগ সামলাচ্ছিল, কিন্তু শুধু একা থেকে গেল ধূসর। স্পষ্ট বলছে, বিয়ের দিন ঠিক পৌঁছে যাব। এ কথার পর আর কেউ তাকে আটকানোর সাহস করেনি। স্বভাবই এমন, নিজের সিদ্ধান্ত একবার নিলে তা থেকে তাকে টলানো কঠিন। কিন্তু ইচ্ছের ছোট মনে বিশাল এক শূন্যতা দোলা দেয়। ধূসর ভাইকে ফেলে রেখে যাওয়ার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে তার। গাড়ির দরজা বন্ধ হতেই ইচ্ছে আরেকবার ঘুরে তাকায়। ধূসর তখনও নির্লিপ্তভাবে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে, মুখে চিরচেনা গাম্ভীর্য, চোখে যেন এক অপ্রথিত অধ্যায়ের ছায়া। গাড়ি বাড়ির আঙিনা পেরিয়ে রাস্তার ধুলোয় মিশে যায়, কিন্তু ইচ্ছের মনে তখনও ধূসরের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। বিয়ের দিন ঠিক পৌঁছে যাব। কিন্তু আদৌ কি ধূসর আসবে, নাকি এই কথার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো না বলা গল্প? কেন জানি ইচ্ছের মন অস্থির হতে শুরু করে, খারাপ কিছু হওয়ার আগাম আভাস দিচ্ছে যেন। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে, শুধু দূরের ল্যাম্পপোস্টের মৃদু আলো জানালার কাছে পড়ে একটা আবছা প্রতিচ্ছবি তৈরি করছে। সারা বাড়ি নিস্তব্ধ, যেন নিঃশ্বাস ফেলে অপেক্ষা করছে সবার ফেরার জন্য। ক্লান্ত ধূসর ওভারকোটটা হাতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। নিঃশব্দ বাড়িটা যেন আজ আরও বিশাল শূন্য মনে হচ্ছে। প্রতিটা ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে কেমন যেন এক অজানা শূন্যতা তাকে গ্রাস করে ধূসরকে। দোতলায় উঠে এসে স্বভাবশত ইচ্ছের ঘরের সামনে দাঁড়ায়। দরজাটা খানিকটা ফাঁকা, হয়তো ইচ্ছে বের হওয়ার আগে ভুলে বন্ধ করেনি। ধূসর এক মুহূর্ত দ্বিধায় পড়ে, তারপর আলতো করে দরজা ঠেলে একটু উকি দেয়। হয়তো দু চোখ ওকে দেখার আশায় ক্লান্ত হয়ে উঠেছে, অথবা মনটাই ব্যাকুল হয়ে আছে একটা চেনা মুখের জন্য, কিন্তু ভেতরে কেউ নেই। ইচ্ছের বিছানাটা গোছানো, ছোট খরগোশটা একটা কোনায় ঘুমিয়ে আছে। জানালার পর্দা বাতাসে সামান্য দুলছে। ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, এক অদ্ভুত শূন্যতা বুকের মাঝে নিয়ে। ইচ্ছে নেই, চিরচেনা ঘরও ফাঁকা। ধূসর ধীর পায়ে ইচ্ছের ঘরের ভিতরে পা বাড়ায়। নিস্তব্ধ ঘর, শুধু জানালা দিয়ে আসা হালকা আলো ঘরে ঢুকছে আর পর্দা দুলছে। ধীরে ধীরে ঘরের ভেতরে ধূসর ঢুকে, দৃষ্টি পড়ে বিছানার কোণে গুটিসুটি মেরে শুয়ে থাকা সাদা খরগোশটার দিকে। ছোট প্রাণীটা নিশ্চুপ, যেন সেও তার প্রিয় মানুষটাকে খুঁজছে। ধূসর নিঃশব্দে এগিয়ে গিয়ে আলতো করে কোলে তুলে নেয় খরগোশটাকে। তুলতুলে পশমের নরম স্পর্শে অদ্ভুত এক প্রশান্তি খেলে যায় তার মধ্যে। যাওয়ার সময় তাড়াহুড়ায় ইচ্ছে বেচারাকে রেখে গেছে, হয়তো খেয়ালই করেনি। ইয়ানেত সাহেব বারবার কল করে বলেছে ধূসর যেন খরগোশটার যত্ন নেয়। কথাটা মনে পড়তেই ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইচ্ছে নাকি সারা রাস্তা কেঁদেছে মতিবানুকে রেখে যাওয়ার দুঃখে।
খরগোশটাকে শক্ত করে ধরে ধূসর ইচ্ছের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে, অথচ বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। নিজের ঘরে ঢুকে ধূসর খরগোশটাকে বিছানায় নামিয়ে দেয়, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে ঘন অন্ধকার, কোথাও কোনো আলো নেই, ঠিক যেমনটা তার ভেতরের অনুভূতিও। কিছুক্ষণ থেমে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। চারপাশ থমথমে, শুধু বাতাসের মৃদু সুর আর একটানা বাজতে থাকা গিটার। ধূসর আনমনে সুর তুলে যাচ্ছে, যেন প্রতিটি তারের টানের কোনো অদৃশ্য ব্যথা লুকিয়ে। সোডিয়াম লাইটের ক্ষীণ আলোয় লালচে চোখ দুটো আরো গভীর, মনে হয় যেন বৃষ্টি নামার আগে আকাশের মতো। এক নিঃশব্দ ঝড় ভেতরে বয়ে চলছে, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। ব্যালকনির রেলিং ঠেস দিয়ে বসে থাকা ধূসর গিটার হাতে গান গেয়েই চলছে, মনের ভেতরে ঝড়টাকে থামানোর বৃথা চেষ্টা। পাশে পড়ে থাকা খোলা চিঠিটা বাতাসে একটু নড়ে ওঠে, শেষ সুরের টানটা আরো দীর্ঘ হয়, তারপর এক সময় থেমে যায়। ধূসরের চোখের কোণে অন্ধকার জমে ওঠে, ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছিল্যের হাসি। গভীর রাতের নিস্তব্ধতায় ফিসফিস করে বলে ওঠে, সত্যি বা স্বপ্নই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। ধূসর এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, ভাবনাগুলো কোথাও হারিয়ে গেছে। গিটারের শেষ সুরটা মিলিয়ে গেছে রাতের নিস্তব্ধতায়, কিন্তু মনের ভেতর যেন এখনো প্রতিধ্বনি বাজছে। ঠিক তখনই নরম কিছু একটা ধূসরের পায়ের সঙ্গে ধাক্কা খায়। নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট সাদা খরগোশটি ওর ঠিক পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ছোট মাথাটা বারবার গুঁতো দিচ্ছে, যেন বোঝাতে চাইছে, আমি আছি, আমি তোকে একা ছাড়বো না। ধূসর কিছুক্ষণ চুপচাপ খরগোশটার দিকে তাকিয়ে থাকে, তারপর ক্লান্ত চোখে একটুখানি হাসে। গিটারের তারে একবার হাত বোলায়, যেন সঙ্গী হিসেবে এই ছোট্ট প্রাণীটাকেও স্বীকার করে নিচ্ছে। সে খরগোশটাকে আলতো করে কোলে তুলে নেয়। ছোট্ট লোমশ শরীরটা কাঁপছে কিনা বুঝতে চায়। হাতের উষ্ণতায় খরগোশটা আরো আরাম করে মুঠোতে ঢুকে আসে। ধূসর ফিসফিস করে বলে, তুইও বুঝিস তাই না, ইচ্ছের মতিবানু। রাতের বাতাস হালকা হাসে, আর ধূসর একবার আকাশের দিকে তাকায়, চোখে একরাশ ক্লান্তি, তবুও কোথাও যেন একটুখানি প্রশান্তি মিশে থাকে। মতিবানু বারবার ধূসরের হাতে পায়ের নখ দিয়ে খোঁচা মারতে থাকে, যেন বোঝাতে চাইছে সেও ইচ্ছেকে মনে করছে, তবে তার দেওয়া নামটা পছন্দ না। খরগোশটির দিকে তাকিয়ে ধূসর জিজ্ঞাসা করে, তোর ইচ্ছেরা সবে তাদের গন্তব্যে পৌঁছিয়েছে। গাড়ির দরজা খুলতেই উষ্ণ বাতাস এসে মুখে লাগে, যেন অপরিচিত হলেও স্বাগতম জানানোর জন্যই এসেছে। ইচ্ছে ধীরে ধীরে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে একতলা বিশাল বাড়িটি। পুরো বাড়িটি জুড়ে ঝলমলে লাইটিং, চারিদিকে আলোয় বাহার, প্রতিটি কোণে যেন উৎসবের ছোঁয়া লেগে আছে। চারপাশে লোকজনের ব্যস্ত আনাগোনা, কেউ সাউন্ড সিস্টেম চেক করছে, কেউ গেটের ফুলের তোড়ার শেষ মুহূর্তের সাজসজ্জা দিচ্ছে, আবার কেউ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাড়ির সামনে উঠোন জুড়ে একদল শিশুর হৈ হুল্লোড় করছে, বড়রা রান্না বান্না আর আয়োজন সামলাচ্ছে। ইচ্ছে তাকিয়ে দেখে বিয়ের আমেজ মোড়া পুরো পরিবেশ। কোথাও যেন এক চিলতে শূন্যতা অনুভব করে, মনে হয় কিছু একটা নেই, কিংবা হয়তো কেউ নেই। এক এক করে সকলে গাড়ি থেকে নামে। রফিক ও ইয়ানেত সাহেব লাগেজ বের করতে ব্যস্ত গাড়ি থেকে। হৈমন্তী আর রোকসানা পরিচিতদের সঙ্গে কথা বলছে, কিন্তু ইচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি বাড়ির দিকে স্থির। পায়ের কাছে ছোট্ট লাগেজটা রাখা, এগোনোর ইচ্ছে নেই। পাশ থেকে ঈশিতা হালকা কণ্ঠে বলে, চল, দাঁড়িয়ে আছিস কেন? ইচ্ছে ধীর পায়ে বাড়ির ভেতরে হাঁটতে শুরু করে, কিন্তু মনটা যেন অন্য কোথাও রয়ে গেছে। কোথাও যেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যার কারণে নিজেও ঠিক বুঝতে পারছে না। সবাই আগে বাড়ির ভেতরে প্রবেশ করেছে, শুধু ইচ্ছেই সবার পেছনে রয়ে যায়। ইচ্ছের সামনে হাঁটার সময় কারো সাথে ধাক্কা খায়, মুখ তুলে তাকিয়ে দেখে সামনের ছেলেটি এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে বলে ওঠে, চোখ কি নেই আপনার? জলজ্যান্ত মানুষকে ধাক্কা দিচ্ছেন না মেয়ে মানুষ দেখে? গায়ে পড়তে ইচ্ছে হলো। ছেলেটি হেসে বলে, সামনে এমন সুন্দরী থাকলে ভুলে ধাক্কা লাগলেও আমি মাথা পেতে স্বীকার করব। ইচ্ছে বিরক্ত চোখে ছেলেটির দিকে তাকায়, যেন তার এই দৃষ্টি, এই কথাগুলো একেবারেই অপছন্দ হয়েছে। কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, আহা কি সৌজন্যতা! সামনে সুন্দরী দেখলে মাথা পেতে স্বীকার করেন।
তাহলে তো আপনার ঘাড়ের ওপর মাথা থাকারই কথা না। ছেলেটি হেসে ফেলে, নিঃসংকোচে বলে, সত্যি যদি এত সুন্দর কেউ প্রতিদিন আমার সামনে আসতো তাহলে হয়তো মাথাটা সত্যিই হারিয়ে ফেলতাম। ইচ্ছে বিরক্তিতে চোখ ঘুরিয়ে পেছনে তাকায়, যেন কারো সাহায্যের আশায়, কিন্তু আশেপাশে সকলে ব্যস্ত, কেউ অতিথি আপ্যায়নে, কেউ ব্যাগ গোছানোর কাজে। সে আবার ছেলেটির দিকে তাকায়। কিছু বলার আগেই ছেলেটি আবার বলে ওঠে, আচ্ছা সুন্দরী, তোমার নামটা জানতে পারি? ইচ্ছে ভ্রু কুঁচকে বলে। আপনার প্রশংসা শুনতে আসিনি, রাস্তা দিন। ছেলেটি এক পাশে সরে দাঁড়ায়, তবে চোখ তার ইচ্ছের মুখ থেকে সরে না এক মুহূর্তের জন্য। ইচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবে কি না ভেবে এমন সময় ঈশিতা পেছন থেকে ডেকে ওঠে, ইচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ইচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঈশিতার দিকে হাঁটা দেয়, আর ছেলেটি তার চলে যাওয়ার পথের দিকে তাকে একগাল হাসি ফোটায়, মনে মনে বলে, আকর্ষণীয়। এতদিনে কেউ আমার কথা শুনে থমকে যায়নি, বরং মুখের উপর কথা চালিয়ে চলে গেছে। মজার মেয়ে। খানিক বাদে রেগে মেগে ইচ্ছে ঘরে ঢুকে দরজাটা একটু বেশি জোরেই বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে ঈশিতা চমকে ওঠে। কি হয়েছে, এমন রেগে আছিস কেন? ঈশিতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে। ইচ্ছে গাল ফুলিয়ে একদমে বলে ওঠে, আসার সময় একটা অসভ্য ধাক্কা দিয়েছে, ভাবতো যেন রাস্তা ওর বাপের। ওপরে থেকে আবার ঝগড়াও করলো আমার সঙ্গে। ঈশিতা অবাক হয়ে বলে, তুই কার সাথে ধাক্কা খেয়েছিস? ইচ্ছে রাগে গজগজ করতে করতে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। একজন ভীষণ বেয়াদব। ধাক্কা খেয়ে বললাম চোখ আছে কিনা, তা না, উল্টো আমাকে বলছে সামনে এত সুন্দরী থাকতে ধাক্কা লাগলেও মাথা পেতে নেবে। ভাব তো দেখছিস। ঈশিতা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে। বাহ, ভালোই তো প্রশংসা পেলি। ইচ্ছে চোখ বড় বড় করে ঈশিতার দিকে তাকায়, তুই কি আসলেই আমার বোন নাকি শত্রু? তারপর হাত গুটিয়ে দৃঢ় কণ্ঠে বলে, নেক্সট দেখা হলে বুঝিয়ে দিব এই ইচ্ছে তালুকদার কি জিনিস। রাতে খাওয়া দাওয়া সেরে ইচ্ছেরা সবাই ঘুমিয়ে পড়ে। কাল সকালে উঠে অনেক কাজ, গায়ে হলুদ বলে কথা, তাই কেউ দেরি করতে চায় না। পুরো বাড়িতে একটা উচ্ছ্বাস আনন্দের আমেজ, কিন্তু তার মাঝেও ঘুমের শহরে গভীর রাতটা কেমন যেন একটু অন্যরকম। ঘড়ির কাঁটা প্রায় 2টা ছুঁই ছুঁই। হঠাৎ ঈশিতার ফোন ভাইব্রেট করতে থাকে, প্রথমে একবার, তারপর আবার থেমে আবার শুরু হয়। একটার পর একটা নাম্বার থেকে কল আসতেই থাকে। ঘুমের ঘোরে ঈশিতা অস্বস্তি বোধ করে, কিন্তু ফোন ধরার শক্তি পায় না। জার্নি করে শরীর ক্লান্ত, ভীষণ মাথার পাশে রাখা ফোনটা ক্রমাগত আলো জ্বালিয়ে নিভিয়ে যাচ্ছে, যেন কারো অদৃশ্য উপস্থিতি জানান দিচ্ছে। ফোনের পর্দায় নম্বরের লম্বা সারি ঝলসে উঠছে, অথচ কেউ খবর রাখে না কে এত রাতে এতবার ফোন করছে, কেন? বাইরে কোথাও কি কোনো সমস্যা, নাকি এটা নিখোঁজই এক অদ্ভুত খেলা? ঘুমের ঘোরে ঈশিতা অস্পষ্টভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকায়, কিন্তু কল ধরার সাহস করে না। বুকের ভেতর কেমন যেন অজানা আতঙ্ক খেলে যায়। বিকেলের আকাশ ধীরে ধীরে লালচে আভা কাটিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ এক অন্যরকম আমেজে ছড়িয়ে পড়ে। আজ মির্জা বাড়িতে গায়ে হলুদের আয়োজন, তাই চারপাশে ব্যস্ততার অন্ত নেই। বাড়ির সামনে বাহারি লাইট ঝুলিয়ে সাজানো হয়েছে, বাতাসে ফুলের মিষ্টি সুবাস আর খাবারের গন্ধ মিশে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করছে। গেটের সামনে কয়েকজন তরুণ ব্যস্ত স্টেজ শেষ মুহূর্তের সাজসজ্জায়। জয়ের চাচাতো ভাই আরফান নিজেই স্টেজের দেখভাল করছে, প্রতিটা খুঁটিনাটি ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে ব্যস্ত। চারপাশে আরও কয়েকজন হাতে হাত মিলিয়ে কাজ করছে, কেউ চেয়ার টেবিল গুছিয়ে দিচ্ছে, কেউ ফেরারি লাইট লাগাচ্ছে। অন্যদিকে জয়ের বন্ধুরা মিলে সাউন্ড সিস্টেম ঠিকঠাক আছে কিনা তা পরীক্ষা করছে। বক্স থেকে মাঝে মাঝে গান ছেড়ে শব্দ মিলিয়ে দেখা হচ্ছে, মাইকের কানেকশন ঠিক রাখা হয়েছে কিনা। এক একজন হাসাহাসি করছে, আবার গান গেয়ে মজা করছে। বন্ধুর বিয়ে বলে কথা। আনন্দ মহলে নারীদের ব্যস্ততা আরও বেশি। হলুদ বাটা নিয়ে আসছে, খাবার ট্রে সাজাচ্ছে, কিশোরী মেয়েরা মেহেদি পরার জন্য একে একে বসেছে, আর বড়রা তদাকরি করছে যাতে কোনো ত্রুটি না থাকে। পুরো বাড়ি আলোর ঝলকানিতে স্নান করছে, যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রতিটি কোণায়। রোস্তম মিয়ার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুর যেন কমতি রাখেনি বাড়ির কর্তা হিসেবে।
ইচ্ছে হলো তোর? আর কতক্ষণ সময় নিবি তুই? সকলে ছাদে চলে গেছে, অনুষ্ঠান শুরু হবে, তাড়াতাড়ি কর প্লিজ। বলে উঠে ঈশিতা। হলুদ শাড়িতে সেজেছে মেয়েটা, দারুণ দেখাচ্ছে। চোখে কাজলের হালকা টান, গলায় মানানসই মালা, হাতে মেহেদির রং, সব মিলিয়ে যেন এক অপসরী। কিন্তু ইচ্ছে এখনো আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। ইচ্ছের মুখটা কাদো কাদো হয়ে আছে, বারবার শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করেও যেন কিছুতেই মনের মতো হচ্ছে না। অসহায়ের মতো ঈশিতার দিকে তাকিয়ে বলল, দেখ না, কিছুতেই ঠিক হচ্ছে না। মাকে একটু ডেকে নিয়ে আয় না প্লিজ, শাড়িটা একটু ঠিক করে দিক। ঈশিতা এক হাত কোমরে দিয়ে আর এক হাত দিয়ে নিজের কপাল চাপড়ায়। আহারে, এই মেয়েটা একটা শাড়ি পর্যন্ত ঠিক মতো পরতে পারে না। বলে দ্রুত নিচে নেমে যায় কাকিমাকে ডেকে আনতে। আর ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অগোছালো শাড়িটা ঠিক করতে করতে বিড়বিড় করে। এত ঝামেলা কেন শাড়ি পরতে? কিছুক্ষণ বাদে রোকসানা বেগম ঘরে প্রবেশ করেন। মেয়েকে এভাবে শাড়ি হাতে বসে থাকতে দেখে একগাল হাসি ফুটে ওঠে তার মুখে। আরো আগে কেন ডাকলি না মা? মৃদু হাসিতে বলে ওঠেন তিনি। ইচ্ছে মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়, কোনো কথা না বলে শাড়ির কুচিটা মায়ের হাতে তুলে দেয়, যেন ছোটবেলার মতো নির্ভরতা খুঁজে পায় মায়ের কাছে। রোকসানা বেগম মায়া ভরা চোখে মেয়ের দিকে তাকায়, তারপর যত্ন করে শাড়ির কুচি ঠিক করে আঁচলটা সুন্দরভাবে গুছিয়ে দেন। এখন দেরি হলো, আর দেরি করিস না, সবাই তো ছাদে উঠে গেছে। বলেই মেয়ের মাথায় একটা আলতো চাপ দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান তিনি। ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বর দিকে তাকায়। সাজসজ্জা ঠিক আছে, কিন্তু মনটা যেন কোথাও এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। একটু শ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। হলুদ রঙের জমকালো জামদানি শাড়িতে ইচ্ছেকে যেন পূর্ণ যুবতী লাগছে। রূপের জৌলুসে যেন চারপাশের আলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। কাজল রাঙা চোখের গভীরতার, পাপড়ির মতো নরম লাল টুকটুকে ঠোঁটের আকর্ষণ যেন এক অদ্ভুত মায়াবী আবহ তৈরি করে। লম্বা কালো চুল এলোমেলোভাবে পিঠে ছড়িয়ে পড়েছে, যেন রাতের আকাশের কালো মেঘের আভা। চিবুক, দুই ভ্রুর মাঝে টকটকে কালো একটি টিপ, যা ইচ্ছের সৌন্দর্যের আর একটি বিশেষ অলংকার হয়ে উঠেছে। তবে সব কিছুর মাঝে সবচেয়ে আকর্ষণীয় সেই ছোট্ট তিল, যা তার গালের কোণে সৌন্দর্যের এক নতুন সংজ্ঞা তৈরি করে। লাভ ডিজাইনের স্বর্ণের চেনটি ঘরের আলোয় চকচক করে উঠেছে ভীষণ। ফর্সা ত্বকে আরও ফুটে উঠেছে চেনটি। শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে ইচ্ছে নিজের প্রতিবিম্বর দিকে তাকায়। হালকা আলোয় তার গাঢ় কাজল আঁকা চোখ দুটো আরো গভীর হয়ে উঠেছে, ঠোঁটের কোণে লুকানো এক চাপা হাসি। আয়নার ওপর পাশে যেন আরেকটি মেয়ে দাঁড়িয়ে, যার চোখে স্বপ্ন, মনে একরাশ আবেগ, আর বুকের ভেতর এক অজানা অনুভূতির ঢেউ। ঠিক তখনই স্বচ্ছ আয়নায় ফুটে ওঠে আরেকটি প্রতিচ্ছবি। শুভ্র পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা ধূসর। বুকটা ধক করে উঠে ইচ্ছের, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। শ্বাস ভারী হয়ে আসছে। ইচ্ছের চোখের কোণে লজ্জার এক লালিমা খেলা করে। নিজের আবেগ লুকাতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে ইচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ খুলে আবার আয়নায় তাকায়। ধূসর ভাইয়ের প্রতিচ্ছবি আর নেই। মনটা স্যাত করে ওঠে, যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। অজানা এক অনুভূতির কুণ্ডলি পাকিয়ে ওঠে বুকের ভেতর। নিজেকে বোঝাতে চায় ভুল দেখেছে, কিন্তু হৃদয়ের এক কোণে কিসের যেন একটা শূন্যতা কাজ করে, যার কোনো ব্যাখ্যা ইচ্ছে নিজেই জানে না। ইচ্ছে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসছে যেন। বুকের ভেতর অজানা এক তাড়না, এক শূন্যতা। ধূসরের প্রতিচ্ছবিটা চোখের সামনে বারবার ভেসে ওঠে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। গন্তব্য ছাদ, পায়ের তলায় ঠান্ডা মেঝে, বাতাসের স্পর্শ, কিছুই এখন তার অনুভবে নেই। শুধু হৃদয়ের অতল গহ্বরে একটা চিন্তা, ধূসর ভাই। হাঁপাতে হাঁপাতে সিঁড়ির দিকে ছুটতে থাকে ইচ্ছে। ধূসর ভাই কি সত্যি ছিল নাকি মনের ভুল? সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে থাকে। শ্বাস ভারী হয়ে আসে, কিন্তু থামে না। মনে হচ্ছে ধূসর ভাই কোথাও অপেক্ষা করছে, অথবা সে নিজেই ধূসরের কাছে পৌঁছাতে চায়। ধরফর করার হৃদয় শব্দ যেন ইচ্ছের কানে প্রতিধ্বনি হয়। বাতাস কি আজ একটু বেশি শীতল লাগছে? হালকা বাতাসে পর্দা একটু দুলে উঠেছে। ইয়ানেত সাহেব চশমাটা খুলে টেবিলে রাখলেন, মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। বিছানার পাশে রাখা চেয়ারে বসে আছেন মিসেস হৈমন্তী, চোখ মুখ শক্ত
মুহূর্ত তার কথাগুলো যেন সহজে শেষ হওয়ার নয়, সেটা বোঝাই যাচ্ছে। ইয়ানেত সাহেব গম্ভীর স্বরে বলে ওঠেন, আমি আগেই বলেছি ধূসরকে এসব বিষয়ে জোর করো না। আমার মনে হয় না ও তোমার ভাইজিকে পছন্দ করে। এই ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়াই ভালো হবে, ঠিক আছে? হৈমন্তী একটু রাগ মেশানো স্বরে, আপনার মনে হয় ছেলেটা তো আমাদের কিছু বলে না? কিভাবে নিশ্চিত হলেন? ধূসর অনেকদিন বাইরে ছিল, এখন অন্তত চাই ও একটার গতি পাক, নিজের সংসার গড়ে তুলুক। ইয়ানেত সাহেব একটু বিরক্ত হয়। আরে বিয়ে কি জোর করে দেওয়া যায়? ভালোবাসা চাওয়া এসব না থাকলে সম্পর্ক টেকে না, বুঝলে? আমি চাই না আমার ছেলের জীবন নিয়ে কোনো জটিলতা তৈরি হোক, ঠিক আছে? হৈমন্তী অভিমানী কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তাহলে কি ও আজীবন এইভাবে থাকবে? আমি তো মা, আমার কি কিচ্ছু ইচ্ছে থাকতে পারে না? ইয়ানেত গম্ভীর শ্বাস ফেলে। তোমার ইচ্ছেকে সম্মান করি, কিন্তু ধূসরের ইচ্ছেটাও তো বুঝতে হবে। সময়ের ওপর ছেড়ে দাও, জড়াজড়ি করে লাভ নেই। হৈমন্তী কিছু বলতে গিয়েও চুপ করে যান, চোখের চিন্তার ছাপ ফুটে ওঠে। ইয়ানেত সাহেব চুপচাপ পাশে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নেন, যেন আলোচনাটা এখানেই শেষ করতে চান। ঘরে নীরবতা নেমে আসে। নীরবতা ভেদ করে হৈমন্তী বলে ওঠে কপালে ভাঁজ ফেলে, ধূসরকে ফোন দিয়েছো? কখন আসবে ছেলেটা? সে কখন আসবে আসুক, আপাতত আমার গিন্নি আমার বউকে আসেন। আপনাকে একটু দরকার আছে, বুঝলেন? হৈমন্তীর চোখ বড় করে তাকায় স্বামীর দিকে। বুড়ো বয়সে আপনার রসিকতা কমলো না আর। আরে বয়স তো কেবল সংখ্যা। তাছাড়া তোমার মতো সুন্দরী বউ থাকলে রোমান্স না করে কি থাকা যায় বলো? হৈমন্তীর মুখে রাগ দেখানোর চেষ্টা করলেও চোখের কোণে হাসির ঝিলিক দেখা গেল। ইয়ানেত সাহেব মুচকি হেসে বই বন্ধ করে পাশে রাখেন। হৈমন্তীর মন ভালো করতে পেরেছেন ভেবেই হাসেন ইয়ানেত। বিয়েবাড়ির ব্যস্ততার মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে এখনো জীবন্ত করে রেখেছে, যেন গানের সুরে পুরো ছাদ মাতোয়ারা হয়ে আছে। স্টেজের এক কোণে জয়কে ঘিরে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজিনরা হই হুল্লোড়ে মেতে উঠেছে। ছোট বাচ্চারা মনের আনন্দে নেচে বেড়াচ্ছে, আর মেয়েরা চেয়ার পেতে জমিয়ে আড্ডায় ব্যস্ত। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে ইচ্ছে। শ্বাস ভারী হয়ে আসছে, বুক ধরফর করছে, তবুও ইচ্ছে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজে বেড়ায় কাউকে। এক মুহূর্ত থেমে নিয়ে ঈশিতার দিকে এগিয়ে যায়। ফোনটা দে তাড়াতাড়ি, উত্তেজিত গলায় বলে ইচ্ছে। ঈশিতা তখন রুহির সাথে গল্পে এতটাই ডুবে আছে যে ইচ্ছের কথার গভীরতা টের পায় না। একরকম অবহেলায় ফোনটা হাতে দিয়ে আবার নিজে গল্পে মেতে ওঠে। ইচ্ছে ফোনটা হাতে নিয়ে দ্রুত স্ক্রিনের দিকে তাকায়, আঙ্গুল দ্রুত কিছু খুঁজতে থাকে, যেন সময়ের সঙ্গে এক অজানা প্রতিযোগিতা চলছে। ইচ্ছে হাতে ফোন ধরে দাঁড়িয়েছিল ফাঁকা জায়গায়, মাঝে মাঝে নিঃশ্বাস জোরে জোরে ফেলতে থাকে। চোখে এক ধরনের অজানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল ইচ্ছের। এক মুহূর্তে ধূসরের নাম্বার ডায়াল করে কল দেয়। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার কোনো উত্তর আসে না। কলগুলি একে একে কেটে যায়। ইচ্ছে আরেকবার চেষ্টা করে, এবার ষষ্ঠবার, কিন্তু আবারও ফোনটা কেটে যায়। ইচ্ছের মনে কিছু অদ্ভুত শূন্যতা, কিছু অনির্দিষ্ট কষ্ট যেন এসে ভর করে। সপ্তমবার কল যায়, এবার যেন একটু আশাবাদী হয়ে ওঠে, কিন্তু ফোনের অন্য প্রান্ত থেকে উত্তর আসে না। হালকা শ্বাসের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। তবে হুট করেই ফোনটা হঠাৎ হাত থেকে পড়ে যায়, শব্দ ছাড়াই ছাদের মেঝেতে গিয়ে পড়ে। ইচ্ছে আর সহ্য করতে পারে না, চোখ থেকে গড়িয়ে পড়ে পানির বিন্দুকণা। চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে ইচ্ছের, কাঁধে ভারী এক যন্ত্রণা ছড়াতে থাকে, যেন সারা শরীরটা ভারী হয়ে এসেছে। নিজের মধ্যে কোথাও এক অমলিন দুঃখ ইচ্ছেকে টানে। কিছু হারানোর ভয়ে ইচ্ছে কুঁকড়ে উঠে। বারবার ফোন আর ধূসরের শ্বাসের শব্দ মস্তিষ্কে বাড়ি খেতে থাকে। এমন সময় হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর ইচ্ছের কানে পৌঁছায়। দৃষ্টি তুলে দেখে সেই ধাক্কা দেওয়া ছেলেটি দাঁড়িয়ে, কিছুটা হাসি মুখে। হাসতে হাসতে বলে, এই যে সুন্দরী, একা একা এখানে কি করছো? ইচ্ছে প্রথমে কিছুটা অবাক হয়ে তাকায়, তারপর তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে। মুখে একটা লজ্জা আর অস্বস্তি ফুটে ওঠে। ইচ্ছে দ্রুত উত্তর দেয়, কিছু না, আপনার কি দরকার? ছেলেটা একটু হাসে, যেন ইচ্ছের মুখে অস্বস্তি দেখে আনন্দ পায়, তবে কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলে, আমি শুধু ভাবলাম এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো, কিছু সমস্যা হয়েছে নাকি?
ইচ্ছে কিছুটা গম্ভীর হয়ে বলে। আমার কোনো সমস্যা নেই, আপনি চলে যান। ছেলেটি আর কিছু না বলেই চলে যায়, আর ইচ্ছে একা দাঁড়িয়ে থাকে চোখ টলমলে পানিতে। মনে এক ধরনের বেদনা, সারা শরীর যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। অন্যদিকে ইনান ছাদের এক কোণে দাঁড়িয়ে চারপাশের আনন্দ উৎসব উপভোগ করছিল চুপচাপ। হঠাৎ পাশ থেকে একটা বন্ধু রিশাদ কুনোই দিয়ে গুতা দিয়ে বলে, মেয়েটা কে রে? ইনান কিছুটা অবাক হয়, বন্ধুর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। ইচ্ছে তখনও নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। শাড়ির পরিহিত ইচ্ছেকে দারুণ লাগছে। ইনান একটু হেসে বলে, চিনি না রে ভাই, 2 দিন আগে ধাক্কা লেগেছিল, তখন থেকেই দেখছি মেয়েটা বেশ চমৎকার। ইনানের কথায় পাশে দাঁড়িয়ে থাকা ওদের বন্ধুদের পুরো গ্যাং চিৎকার দিয়ে ওঠে।